বুদ্ধ এই একটা নাম শুনলেই কিন্তু আমাদের মনে দুটো আলাদা ছবি ভেসে ওঠে। একটা মানে পুরাণের জগতের, আরেকটা ইতিহাসের। তো বহু শতাব্দী ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই বিতর্কটা আসলে কি নিয়ে। চলুন আজ এই রহস্যের একেবারে গভীরে যাওয়া যাক। তাহলে সোজা কথায় প্রশ্নটা হল, হিন্দু পুরাণে যার কথা বলা হয়েছে সেই বুদ্ধ, আর ইতিহাসে আমরা যাকে গৌতম বুদ্ধ বলে জানি, তারা কি একই মানুষ, নাকি এটা শুধুই একটা নামের মিল যার উপর পরে ধর্ম আর দর্শন মিলেমিশে একাকার হয়ে গেছে? আসুন এই বিশ্লেষণটাতে আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করার চেষ্টা করব। তো আমাদের এই অনুসন্ধানে আমরা কি দেখব? প্রথমে আমরা এই দুটো পরিচয়কে আলাদা করে জানব, তারপর পুরাণ আর ইতিহাসের তথ্যগুলো পাশাপাশি রেখে মেলাব, আর শেষে একটা সিদ্ধান্তে আসব আর দেখব এর পেছনে আসল দার্শনিক পার্থক্যটা কোথায়। পর্ব ১, এক নাম দুই পরিচয়। চলুন এই বহু পুরনো প্রশ্নটার জট খোলা যাক। দেখি একটা নামের আড়ালে আসলে কটা সত্তা লুকিয়ে আছে। ঠিক আছে, চলুন আমাদের তদন্তের প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক। হিন্দু ধর্মগ্রন্থে যে বুদ্ধের কথা আমরা পাই তার পরিচয়টা ঠিক কি? হিন্দু পুরাণ অনুযায়ী বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর নবম অবতার। বিশেষ করে ভাগবত পুরাণ বা বিষ্ণু পুরাণের মতো গ্রন্থগুলোতে তার উল্লেখ পাওয়া যায়। আর এখানে কিন্তু তাকে একটা দৈব পরিকল্পনার অংশ হিসেবেই দেখানো হয়েছে। পুরাণ বলছে কলিযুগের শুরুতে দেবতাদের শত্রু মানে অসুরদের পথ থেকে সরানোর জন্য বুদ্ধের আবির্ভাব হয়। তার প্রধান কাজ ছিল দুটো: এক, যজ্ঞ আর বৈদিক পশুবলি বন্ধ করা, আর দুই, সমাজে অহিংসা আর করুণার বার্তা ছড়িয়ে দেওয়া। মানে বোঝাই যাচ্ছে এই বুদ্ধ একটা অনেক বড় মহাজাগতিক গল্পের চরিত্র। আচ্ছা, এবার আমাদের তদন্তের দিকটা একটু বদলানো যাক। চলুন এবার ইতিহাসের পাতা থেকে সেই দ্বিতীয় ব্যক্তিত্বকে খুঁজে বের করি, যাকে আমরা গৌতম বুদ্ধ নামে চিনি। অন্যদিকে ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে শাক্যমুনি গৌতমের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব ৫ম শতকে, এখনকার নেপালের লুম্বিনীতে। তিনি কিন্তু একজন রাজপুত্র ছিলেন, যিনি নিজের রাজত্ব, পরিবার সব বিলাসিতা ছেড়ে দিয়েছিলেন শুধু সত্যের খোঁজে। এটা ছিল পুরোপুরি তার একার এক মানবীয় যাত্রা। আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। গৌতম বুদ্ধ কিন্তু নিজে কখনো বলেননি যে তিনি ঈশ্বর বা কোনো অবতার। তিনি সবসময় নিজেকে একজন জাগ্রত মানুষ হিসেবেই পরিচয় দিয়েছেন। আর এই পরিচয়টাই তাকে ওই দৈব অবতারের ধারণা থেকে একেবারে আলাদা করে দেয়। তার পুরো দর্শনের ভিত্তি ছিল কয়েকটা মূল জিনিসের উপর: 4টে আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ আর নির্বাণ, মানে জাগতিক দুঃখ কষ্ট থেকে চিরতরে মুক্তি। আর এই শিক্ষাগুলো কিন্তু পুরোটাই তার নিজের অভিজ্ঞতা আর উপলব্ধি থেকে তৈরি হয়েছিল। বেশ, আমরা দুটো পরিচয় সম্পর্কেই তো তথ্য জোগাড় করলাম। এবার সময় হয়েছে প্রমাণগুলোকে পাশাপাশি রেখে একটা সিদ্ধান্তে পৌঁছানোর। পার্থক্যগুলো কিন্তু বেশ স্পষ্ট, তাই না? একদিকে পৌরাণিক বুদ্ধ হলেন একজন অবতার, যার কথা আমরা পাই ধর্মগ্রন্থে, আর অন্যদিকে গৌতম বুদ্ধ হলেন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, যার জীবনের প্রমাণ আছে। এমনকি পৃথিবীতে তাদের আসার উদ্দেশ্য ছিল একেবারে আলাদা। সুতরাং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে তারা একই ব্যক্তি নন। আচ্ছা, তাহলে পরের স্বাভাবিক প্রশ্নটা হল, যদি তারা আলাদা মানুষই হন, তাহলে ঐতিহাসিক বুদ্ধকে কেন হিন্দু শাস্ত্রের মধ্যে জায়গা দেওয়া হলো? এর কারণটা কি? এর কারণটা আসলে লুকিয়ে আছে ধর্মীয় সমন্বয়বাদে। ব্যাপারটা কি? অনেক ঐতিহাসিকের মতে একটা সময় যখন বৌদ্ধ ধর্ম ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, তখন হিন্দু ঐতিহ্য তাকে শত্রু বা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেনি, বরং নিজেদের কাঠামোর মধ্যেই তাকে একটা জায়গা করে দিয়েছে। এটা ছিল আসলে সামাজিক সংঘাত এড়িয়ে একসঙ্গে থাকার একটা উপায়। তার মানে এটা কোনো নামের ভুল নয়, বরং সময়ের সাথে সাথে তৈরি হওয়া একটা উদ্দেশ্যমূলক ব্যাখ্যা। তাদের দুজনের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে গভীর পার্থক্যটা কিন্তু তাদের জীবন কাহিনীতে নয়, সেটা লুকিয়ে আছে তাদের মূল দর্শনের মধ্যে। চলুন সেটাই একবার দেখা যাক। দেখুন, পৌরাণিক বুদ্ধের দর্শনটা হল ঈশ্বরকেন্দ্রিক। তিনি বিষ্ণুর অংশ, একটা বড় ধর্মীয় গল্পের চরিত্র। অন্যদিকে গৌতম বুদ্ধের দর্শনটা হল আত্মজাগরণের। তার দেখানো পথে কোনো স্রষ্টা বা ঈশ্বরের ভূমিকা নেই।
আসল লক্ষ্য হল নিজের চেষ্টা আর অভিজ্ঞতা দিয়ে জ্ঞান লাভ করা। আর এই দার্শনিক পার্থক্যটাই কিন্তু তাদের চূড়ান্তভাবে আলাদা করে দেয়। তাহলে চূড়ান্ত সিদ্ধান্তটা কি দাঁড়ালো? দেখুন, ধর্মীয় বিশ্বাসে এই দুই সত্তাকে এক করে দেখা যেতেই পারে, সেটা বিশ্বাসের ব্যাপার। কিন্তু ইতিহাস আর দর্শনের দিক থেকে যদি বিচার করা হয়, তারা দুজন সম্পূর্ণ আলাদা। পৌরাণিক বুদ্ধ হলেন একটা ধর্মীয় ব্যাখ্যা, আর গৌতম বুদ্ধ হলেন একজন ঐতিহাসিক সত্যসন্ধানী। শেষ পর্যন্ত এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এটা আমাদের দেখায় যে পথ দুটো হয়তো আলাদা, কিন্তু দুটোই ভারতীয় চিন্তাভাবনার এক মহান ঐতিহ্যের অংশ। এই আলোচনাটা আমাদের দুটো ঐতিহ্যকেই সম্মান করতে শেখায়, আর একই সাথে তাদের মধ্যকার পার্থক্যটাকেও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। বলা যেতে পারে দুটি ভিন্ন ধারা, কিন্তু তারা একই মাটির সন্তান।